মাহিমা বেগম মেহেজার মাকে জানিয়ে দিয়েছে মেহেজা তাদের বাসায় আছে আর কিছুদিন থাকবে। মেহেজার মাও আর আপত্তি করেনি। ওপর নিচেরই তো ব্যাপার, দরকার পড়লেই তো আসতে পারবে, আহামরি কোনো সমস্যা নেই। মেহেজা নিজে থেকেই যখন আছে তখন আর বাধা দেবে কিসে? ইকরা মেহেজাকে এবার কিছুটা রেগেই বলে, বয়স কত তোর? এই বয়সে আমি কলেজের পদার্থবিজ্ঞান, রসায়ন আর উচ্চতার গণিত করতে করতে জীবন ঝালাফালা করে দিয়েছিলাম। একটা প্রেমও করতে পারিনি, সেখানে তুই বিয়ে করে দুইবার হাজবেন্ডের সাথে ইন্টিমেট হয়েছিস, ভাবা যায়? মেহেজা ভাবতেই পারেনি ইকরা এমন কিছু বলবে। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেছে। সে কি আর ইচ্ছে করে এত দূর পর্যন্ত গেছে? সে তো চেয়েছে ইরফানকে জ্বালাতে আর তার ভালোবাসায় মুগ্ধ করতে, কিন্তু তার অপদার্থ ভাইটাই তো এত কিছু ঘটিয়েছে। এখন যত দোষ মেহেজা ঘোষ। ইকরা নিজেই নিজের কাজে হতভম্ব হয়ে যায়। ইস, তার মুখের কথাগুলো একেবারে যখন তখন বেরিয়ে আসে। আহা, কি লজ্জা, কি লজ্জা! ইকরা মেহেজার মুখোমুখি হয়ে বলে, আসলে হয়েছে কি, তুই তো ছোট, তাই আমি একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছি। আমার তোকে এভাবে বলা একদম উচিত হয়নি, কিছু মনে করিস না রে। আমরাই তো। আর ইয়াজ আসুক, ওর খবর করে ছাড়বো আমি। থাক আপু, তোমার আর কিছু করতে হবে না। এবার যা করার আমিই করব, তুমি শুধু দেখতেই থাকো। আজ ওই লুচ্চার খবর ছাপিয়ে তবেই ছাড়বো। আহ, লুচ্ছা বলিস কেন? বিচ্ছিরি একটা শব্দ। আমার ভাইটা কিন্তু মেয়েদের খুব সম্মান দিয়ে চলে। তাহলে তুমি কি বলতে চাইছো, আমি মেয়ে না? তুই তো ওর বউ। রাখো সব বউটও। ওই লোক আমাকে তো ভালোই বাসে না, বরং আমাকে পেলেই তার ওসব করতে, ওসব করার জন্য চুলকানি শুরু হয়। ধান্দাবাজ, দূষিত পুরুষ। ছি, ভাষা ঠিক কর, এসব কি আবোল তাবোল বকছিস? সবাই নিজের মানুষকেই সাপোর্ট করে। আমি তো কেউ না, অন্যের মেয়ে। আর আমার ভাবি। মেহেজার কান্না পাচ্ছে। আকাশ কাঁপিয়ে যেমন বৃষ্টি নামে, তেমনি মেহেজার সারা শরীর কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে। কেউই তাকে বোঝে না, তার আপন বলতে কেউ নেই। সেদিন তার জননীয় তাকে অবিশ্বাস করেছিল, বন্ধুসুলভ পিতা মুখ ফিরিয়েছিল, তাকে মেরে ফেলতে চেয়েছিল। নেই তার আপনা মানুষ, কোথাও কেউ নেই তার। সে যে বড় একা। বাপ মা মুখ ফিরিয়েছে আরও আগেই। ভাগ্যের খেলায় যাও এক স্বামী পেয়েছে, সে তাকে ভালোবাসে না, ভালোবাসে শুধুই তার দেহ। মেহেজাকে কয়জনা ভালোবাসে? মেহেজার রুহুটাকে কে ভালোবাসে? আছে এমন কেউ? কোথায়? সে দেখছে না কেন? তার তো দেখতে ইচ্ছে করছে, বুক ফেটে যাচ্ছে। হৃদয়ের গহীনে কোথাও কেউ বলে উঠছে, ইয়াজিৎ তোকে ভালোবাসবে কেন? তুই কি ওর হৃদয় হরণী? বেশি উড়িস না, নিজের যোগ্যতার মধ্যেই সীমাবদ্ধ থাক। মেহেজা উঠে ইরফানের রুমে গিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়, এতটাই জোরে যে ইকরাও কেঁপে ওঠে। ইকরা ইরফানকে কল করে। আজ অনেক হয়েছে, মেহেজা খুবই কষ্ট পাচ্ছে। ছোট্ট মনে কত বড় আঘাত সে দিচ্ছে। এটা কি ঠিক? মোটেই না। বিকেলবেলায় ইনায়া এসে পড়ে। তার ছেলেরা তো এসেই নানুর কোলে উঠে পড়ে। নানু বলতে অজ্ঞান তারা। মেহেজা সারাদিনে একবারও রুম থেকে বের হয়নি। ইনায়া আসলেই সে একটু বেরিয়ে সবার সাথে কুশলাদি করে। ইনায়া মেহেজাকে কিছু উপহার দেয়, কয়েকটি শাড়ি ও একজোড়া ডায়মন্ডের দুল, যা তার স্বামী আরাফাত মেহেজার জন্য পাঠিয়েছে। মেহেজা একদমই সেই উপহার নিতে ইচ্ছে করেনি, এক প্রকার জোর জবরদস্তিতে নিতে বাধ্য হয়। রুমে এনে সোজা ইরফানের কাবার্ডে ঢুকিয়ে দেয়। তাদের জিনিস তাদের ঘরেই থাকুক, এসবের লোভ মেহেজার নেই। তার সবচেয়ে বড় লোভ হচ্ছে ভালোবাসার, যা সে পাচ্ছেই না। ভালোবাসা নেই, ধন দৌলত আছে, সেখানেও সুখ নেই। মেহেজার বাবার ভাইয়ের টাকা পয়সার কমতি আছে। মেহেজার বাবার ভাইয়ের টাকা পয়সার কমতি আছে নাকি? তাদেরও বাড়ি আছে, গাড়ি আছে। গুলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটগুলোর একটিতে তারা থাকছে, বিলাসবহুল জীবন কাটাচ্ছে। অভাব সে কখনোই দেখেনি, তবে এবার দেখছে। টাকা পয়সা বা খাবারের নয়, এক চিলতে ভালোবাসার বড্ড অভাব। মাতৃ আদর পায় না আজ অনেক দিন। মা তাকে খাইয়ে দিয়েছে শেষ তার পরীক্ষার সময়। ছোট ভাই রাফসানটাও এখন আর ঝগড়া করে না। রাদিফ তো দুদণ্ড বাসায় থাকারও সময় পায় না। বাবা তো কোম্পানির লাভ লসের বেড়াজালে আটকে পড়ে আছে।
তার দিকে তাকানোর সময় কোথায় তাদের? নামে মাত্র শ্বশুরবাড়ি, যেখানে স্বামীর থেকে কোনো ভালোবাসা পাচ্ছে না, সেখানে শ্বশুর শাশুড়ি আর ননদদের থেকে পাওয়া তো বিলাসিতা। কিন্তু সে বিলাসিতাটা করেছে, তাকে সবাই খুব আদর স্নেহ করে, কিন্তু কোথাও একটা ফাঁকা তো থেকেই যায়। পরক্ষণেই মেহেজা ভাবে সে তো বেশ স্বার্থপর। এই যে ইকরা তাকে সব কিছুতে আগলে রাখে, ইমা তাকে পড়াশুনোর দিক দিয়ে খুব সহায়তা করছে, কলেজে তার কত খেয়াল রাখে। ছি, ইরফানের ভালোবাসার কাঙাল হয়ে সে বাকিদের ভালোবাসার কোনো গুরুত্ব দিচ্ছে না। সে তো মানুষ বড্ড খারাপ। সন্ধ্যায় ইরফান আসে, ঘামে ভিজে আছে তার সারা শরীর। ইরফানকে হুট করে রুমে ঢুকতে দেখে মেহেজা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ইরফান মেহেজাকে এখনও দেখবে তা আশা করেনি। মেহেজাকে দেখে তার ক্লান্তি ভুলে যায় সে। মিষ্টি একটা হাসি উপহার দেয় সে মেহেজাকে। তারপর কাবার্ড থেকে বেছে বেগুনি রঙের একটি টি শার্ট আর কালো ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহেজা সেই দিকেই চেয়ে রয়। ইরফানের হাসিটা খুব সুন্দর। আচ্ছা, ইরফান হাসলো কেন? তাকে দেখে নাকি এমনি? ইরফান বের হয়ে দেখে ছোট্ট টেবিলটার ওপরে কফি। এই সময় তার মা ছাড়া আর কেউই কফি রেখে যাবে না, তাই সে আর তা খায়নি। ইনায়া ইরফানের দরজায় নক করে বলে। ইরফান নিশ্চুপ। কেন যেন সে মেহেজার ভালোবাসাটা স্বীকার করতেই পারে না। তার কাছে মনে হয় সব মেহেজার আবেগ। দুদিন পর যখন সে আরও বড় হবে, তখন হয়তো ইরফানকে বুড়ো বলে দুচ্ছাই করবে। তাই ইরফানও তাকে কঠিন ভালোবাসতে ভয় পায়। বারান্দার গ্লাসের ওপাশে থাকা মেহেজা সব শুনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে। লোকটির কাছে তার ভালোবাসা আবেগ সমতুল্য। হায় রে জীবন, হায় রে প্রেম, হায় রে মরণ ফাঁদ ভালোবাসা। বাইরে ভীষণ বর্ষণ হচ্ছে, তার সাথে মেহেজার চোখেও নোনতা পানির জোয়ার বইছে। ইরফানকে নিয়ে কত কিছুই না সে ভেবে ফেলে, কিন্তু পর মুহূর্তেই তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ইরফান সবটা নষ্ট করে দেয়। এমন অযাচিত সম্পর্ক কয়জনের পক্ষে বহন করা সম্ভব? ইরফান যেমন সুদর্শন, তেমনি উচ্চশিক্ষিত, নাম করা ব্যবসায়ী এবং বড় পর্যায়ে রাজনীতিবিদ। তার মতো মানুষের মেট্রিক পাস আর তার থেকেও ছোট একটা বউয়ের সাথে থাকা যায় নাকি? একদমই না। আহামরি সৌন্দর্য বলতে গায়ের রং আর লম্বা দেহের গঠন, এছাড়া তার কি আছে? রূপ কোনো ব্যাপার না আজকাল। এখন তোমার শিক্ষাগত যোগ্যতা আর তোমার স্টাইল ফ্যাশনের ওপর তোমাকে বিচার বিবেচনা করা হয়। রূপটা এখন অপশনাল বলা চলে। রূপ দিয়ে চোখের স্বাদই পূরণ হয়, এটা দিয়ে আর কিছুই করা যায় না। গুণ আর যোগ্যতাটাই আসল, যা মেহেজার নেই। মেহেজা বৃষ্টির পানে চেয়ে কান ধরে। হয়নি বলা কোনো কথা, শুধু হয়েছে অনুভূতি। কেমন অনুভূতি হয়েছে তোমার মেহেজা? হঠাৎ একটি গম্ভীর পুরুষালী কণ্ঠে গানটি গলায় আটকে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকাতেও তার ঘৃণা হচ্ছে। এমন লোকের সাথে সে কখনোই কথা বলতে চাইবে না, যারা অনুভূতিদের মজা ওড়ায়। এরা নিজে তো কখনো প্রেমের দহনে পড়েনি, তাই অন্যদের দহনে এদের হাসি পায়, এরা মজা নেয়। এমন মানুষকে দেখলে অবশ্যই অনুভূতির প্রকাশ করা যাবে না, একদমই যাবে না। অনুভূতিগুলো লাভার মতো গড়িয়ে পড়তে চাইলে গিলে নিতে হবে, তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে হবে। খবরদার, যদি গড়িয়ে পড়িস তো একদম গিলে নেব, আর এমনভাবে গিলবো যে কখনো বের হতেই পারবি না। তখন বের হতে না পেরে যন্ত্রণায় ভুগবি আর বলবি, ক্ষমা কর গো, আমায় ক্ষমা কর। আর কখনোই ইরফান নামক দূষিত পুরুষের সামনে আমি উপলে পড়বো না, এই আমি কথা দিলুম। তার কাঠিন্য কথাগুলো শুনে তখন সত্যিই অনুভূতির দল এমনটাই প্রার্থনা করবে। এমন উদ্ভট চিন্তাগুলো করে নিজেই হেসে ওঠে মেহেজা। তাতে ইরফান ঈষৎ অবাক হয়। ইরফান এবার মেহেজার পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, বললে না তো কেমন অনুভূতি হয়? চরম থেকে চরম বাজে বিশ্রী। ছি, এমন অনুভূতি মাথায় আসলে গা ঘিনঘিন করে। তাই নাকি? তাহলে তো বেশ হয়। শোনবে, এই বিশ্রী অনুভূতিগুলো কি আমায় নিয়ে হয়? একদম না, আপনাকে নিয়ে আমার কিছু হয় না। আপনাকে দেখলেও আমার আপনার প্রতি রাগ হয় আর ঘৃণা হয়। রাগ করবে ভালো কথা, ঘৃণা করবে কি কারণে? আমি কি কোনো মহা অপরাধ করেছি নাকি? না, আপনি তো রাজকার্য করেছেন। দেখো,
রাজকার্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে সন্তান জন্ম দেয়া, মানে রাজ্যকে তাদের উত্তরসূরি দেয়া। আর সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় শারীরিক মিলনের মাধ্যমে, যেটি ছাড়া তা অসম্ভব। তাই আমিও সেই কার্য সম্পাদন করে আহনাফ মজিদ মানে আমার পিতা মহোদয় সুযোগ্য নাতি অথবা নাতনির জন্ম দিতে চাইছি, যে তার লাঠি হবে। মেহেজার প্রচণ্ড লজ্জা লাগছে। সেই কখন থেকে এই মিলন নামক জিনিসটি তাকে লজ্জায় ফেলে চলেছে। ছি! মেহেজা এখান থেকে চলে আসতে নিলে ইরফান তার হাত ধরে নেয়। নিজের বাম হাতের মুঠোয় হাতটি শক্ত করে ধরে মেহেজার কোমরে হালকা চাপ দেয়। তারপর মেহেজার কপালে গাঢ় চুম্বন করে। মেহেজাকে উদ্দেশ্য করে বলে, বয়সে ছোট হলেও তুমি আমার বউ, আর তার চেয়ে বড় কথা পারফেক্ট একটা বউ। তোমাকে আদর করতে আমার খুব ভালো লাগে। গোলু বউ, আমার কচি বউ, একেবারে সেই রকম বউ। তুমি আস্ত একটা বউ, বুঝলে? ইরফানের পাগলামি কথাতে মেহেজা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফানের মতন গম্ভীর মানুষ এমন কথা বলতে পারে? এই লোক এসবও বলতে পারে? পারবে নাই বা কেন, সে সবই পারে। মেহেজা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয় ইরফানের বাহুডোর থেকে। রুমে আসতেই ইমার আগমন। মেহেজাকে একবার ভালো করে দেখে এক প্রকার চেঁচিয়েই বলে ওঠে, সামনে যে ক্লাস টেস্ট, তা কি মনে আছে? টই টই করে ঘুরে বেড়ালে হবে? তোমার এখনো সংসারের বয়স হয়নি। এখন খাবার খেয়ে বাসায় যাবে। আজকে তো কলেজেও যাওনি, নোটস কালেক্ট করেছো? তা কেন করবে? তোমার তো এখন শুধু সংসার করতে ইচ্ছে করছে। গিন্নি সাজা বের করব আমি তোমার। আজ আমার রুমেই থাকবে। বাচ্চারা কেউ আসেনি, তারা বাবার কাছেই আছে, তাদের বাড়িতে। তাই আজ রাতে তোমাকে পড়াতে পারবো। খাবার খেয়ে বই নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। না, এক্ষুনি যাও আর বই খাতা আর তরকারি সব নিয়ে আসো। একদমে একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে ভেবে পায় না মেহেজা। ইমাকে দেখে যতটা না প্রফুল্লিত হয়েছিল, ঠিক ততটাই আহত হয় তার কথা শুনে। এখন পড়তে হবে তাকে, এখন সিরিয়াসলি। কিছু বলবে তার আগেই ইমার কঠিন মুখ দেখে সে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে থাকে। মেহেজার প্রস্থান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইরফান। ইমা চোখের চশমাটা একটু মুছে নিয়ে আবার চোখে দিয়ে বলে, পলক ফেলো বাবু, চোখ জ্বালা করবে নয়তো। ইরফান বিব্রত বোধ করে। এই বোনটির সাথেই সে একদম ভয় আড়ষ্ট হয়ে থাকে। গুনে গুনে 8 বছরের বড় তার ওপর সবচেয়ে রাগী ও কঠিন মানুষ ইমা। তবে কাঠিন্য ভাবটা শুধুই মুখে থাকে, মনের দিক দিয়ে তার ইমা আপু সবচেয়ে সরল। এই বোনটির সাথে ইরফান উঁচু গলায় কথা বলে না। সে যা বলে চুপচাপ শোনে এবং পালন করে, যথেষ্ট সম্মান করে। অবশ্য সে সবাইকেই সম্মান দিয়ে কথা বলে, শুধু ইকরা ছাড়া। ইকরা আর তার বয়সের পার্থক্য টেনে টুনে 1 বছর। ইকরা হতে না হতেই সে তার মায়ের পেটে আসে। শেষবারের মতো তার মা আর বাবা আশার আলো দেখে। সত্যি একটি পুত্র হয়ে সে তাদের ধন্য করে দেয়। তাই বলে মেয়েরা যে তাদের কাছে কম তা নয়। ইকরা ইরফানের বড় হলেও সর্বকনিষ্ঠের বিশেষ আদরটি সে পায়। বাকিরাও নিজ নিজ জায়গায় সমান আদর, স্নেহ, ভালোবাসা পায়। কখন এসেছো তুমি? আমি এসেছি 30 মিনিট 56 সেকেন্ড হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে বলে ইমা। ইরফান হেসে ফেলে। বাহ, সেকেন্ডের হিসাবও করেছো দেখছি। করবো না কেন? আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত খুবই জরুরি। একটি সেকেন্ডও খুব বেশি দামি। সেকেন্ড বলে হেলাফেলা করলে হবে না ভাই। বুঝেছি প্রফেসর ম্যাম। বাবু, মায়ের সাথে নাকি এখন কথা বলিস না? ইচ্ছে করে না। কেন? এখন যখন মেহেজার সাথে মানিয়ে নিচ্ছিস, তাহলে আর জেদ ধরে রাখছিস কেন? মায়ের সাথে এমন অশোভন আচরণ তোকে আগে কখনো করতে দেখিনি আমি। আগে মা আমাকে বিশ্বাস করতো, দুনিয়া উল্টে গেলেও আমার প্রতি তার বিশ্বাস থাকবে, এমন ছিল আগে। কিন্তু সেদিন ওই নিকৃষ্ট হাসনার কথাতে নিজের ছেলেকে অবিশ্বাস করেছে। আমার কথা একটিবারও শোনেনি। বাবার কথা না হয় বাদ দিলাম, তিনি চাপে পড়ে আমাকে সেদিন শাস্তি দিয়েছে। সেখানেও হাসনাই মেহেজার মাকে জানিয়ে বিষয়টা আরও ঘেঁটে দিয়েছিল। তাই মায়ের বুঝি তার রিয়াজিৎকে সেদিন বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। নিয়তি বলেই মেহেজাকে মেনে নিয়েছি, তবে সেটা এখন আগে নয়। যদিও মেহেজা আমার কাছে ছোট বাচ্চা ছাড়া আর কিছুই ছিল না,
পরে যা হয়েছে তাতে আমিও ওকে। ওকে, কি বাবু? কিছু না। ইরফানের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায় ইমা। আপাতত তার ভাইটাকে যে করেই হোক মায়ের সাথে কথা বলাতে হবে, সেই চিন্তায় তার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। মেহেজা হোস্টেলে থাকবে মানে? নিজের বাড়ি থাকতে হোস্টেলে থাকবে কেন? আমার যাতায়াত সমস্যা হয়। ও এই কথা। ঠিক আছে, আমি না হয় আজ থেকে অফিসে যাওয়ার আগে তোকে কলেজে দিয়ে আসবো। না, আসলে আমি চাইছি না এখানে থাকতে। কারণ কি? ভাইয়া প্লিজ, আমার সমস্যা আছে তাই তো বলছি। তুমি যদি আমাকে এ ব্যাপারে সহায়তা না করো, আমি সত্যিই দাদুর কাছে চলে যাব। সেখান থেকে আমার কলেজের দূরত্ব মাত্র 1.5 মিনিটের, তুমি জানো। সত্যি কি তুই? মিথ্যা হবে কেন ভাইয়া, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। রেগে গিয়ে কান্না করে দেয় মেহেজা। আনিতা সারাফ মেয়ের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আজ 3 দিন হলো মেহেজা ঘর থেকে বের হয় না, খাবার খায় না, নিজের শরীরের বেহাল দশা করে ফেলেছে। মেয়ের এমন কাণ্ডে সবাই হতভম্ব। আনিতা সারাফ কেঁদে কুটে কয়েক দফা করেছে। ইরফান নাকি গতকাল তার নিজস্ব বসুন্ধরার ফ্ল্যাটে চলে গেছে। সে থাকলে হয়তো একটু বোঝাতো মেহেজাকে। তার স্বামীও গেছে চট্টগ্রামে জরুরি কাজে। এমন সময় মেহেজা এসব করবে কে জানতো? গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে রাদিফ। বোনটা মাত্রই হস্টেলে চলে গেছে। নিজের উপরেই রাগ লাগছে তার। ছোট্ট বোনটি কতটা কষ্ট পেয়েই না ঘর ছেড়েছে। রাদিফ খেয়াল করলো তার চোখের কোণে জল চিকচিক করছে। আর কেউ তা দেখে ফেলার আগেই সে গাড়িতে গিয়ে বসে তারপর চোখটা মুছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পেছনে কালো রঙের একটি BMW ছিল, যার মধ্যে বসে নিকোটিনের ধোঁয়া ছাড়ছিল ইরফান। মেহেজা নামক নেশাটি খুব বেশি জোরালো হয়ে যাচ্ছে দিন দিন। কি করলে তার থেকে মুক্তি মিলবে? 6টি মাস দেখতে দেখতে কেটে গেছে। এরই মাঝে হোস্টেলে মেহেজার 2টি খুব ভালো বান্ধবী জুটেছে, অনা আর প্রথি। প্রথি মজুমদার আর অনা রহমান দুজনেই অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী। মেহেজা যেমন তাদের চোখে হারায়, তারাও মেহেজাকে চোখে হারায়। এই 6 মাসে বদলেছে অনেক কিছু, কিন্তু বদলায়নি মেহেজার মনের অবস্থা। ইরফানের প্রতি একতরফা ভালোবাসা তাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই 6 মাসে সে মাত্র 2 বার বাসায় যায়, 2 দিনের বেশি থাকেই না। ইরফান নেই, তাও সে কেন থাকতে চায় না তা নিয়ে মায়ের সাথে কয়েক দফা লেগেছে সে। প্রতিবারই রাগ করে হোস্টেলে ফেরে। বাবা মইনুল কয়েকবার এসে নিয়ে যেতে চায়, কিন্তু সে যায় না। রাদিফের সাথে আর রাফসানের সাথে প্রতি সপ্তাহে সে ঘুরতে বের হয়, কখনো রেস্টুরেন্টে তো কখনো পার্ক। এই ফাঁকে তো তারা 3 ভাই বোন কক্সবাজার আর সিলেট ঘুরেও এসেছিল। এখন আর সেই সবের ছিটে ফোটাও নেই, কারণ ইয়ার চেঞ্জ পরীক্ষা সামনে। দম ফেলার সময়টুকুও নেই জানো। ইমা তো স্পষ্ট বলে দিয়েছে, এবার যদি 1 থেকে 3-এর পজিশন না আসতে পারে তাহলে আমার কাছে আর এসো না, আমি বুঝে নিব আমি ব্যর্থ শিক্ষিকা। এই একটি কথা মেহেজাকে নাড়িয়ে দিয়ে গেল। এই একটি মানুষের জন্য তার হৃদয়ে অনেক সম্মান জমা আছে। সে যখন ঘর ছেড়ে হোস্টেলে উঠেছিল, সবাই তাকে বাধা দেয়, তার সিদ্ধান্ত কোনোভাবেই মানতে চায়নি। ইমা একমাত্র মানুষ যে তাকে সঙ্গ দেয়, আরও উৎসাহিত করে এই বলে, চিন্তা নেই, আমি সবসময় তোর পাশে আছি। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। এই সময় পারিবারিক ঝামেলার থেকে তো হাতে ধরেই কেরিয়ার বরবাদ করতে যাচ্ছিলে। এবার যা সিদ্ধান্ত নিয়েছো একদম যথার্থ। আমি এখন থেকে 2 ঘন্টা সময় দেবো তোমাকে কলেজ শেষে। মনে রাখবে কিন্তু, আমি পড়াশোনার ব্যাপারে গাফিলতা একদমই পছন্দ করি না। বায়োলজি টিচার আর ম্যাথ টিচার ঠিক করে দেব আমি। সব মনোযোগ শুধু পড়াশোনায়, বুঝতে পারছো? মেহেজা তখন মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বলছে, আর তা বলাতেই সীমাবদ্ধ থাকেনি, কাজও করে দেখিয়েছে। ইরফানকে এই কয় মাসে একটি বারও দেখেনি। এমনটা নয় সে দেখতে চায়নি, আসলে দেখা পায়নি সে। কাজের মধ্যে নাকি সে এতটাই আটকা পড়েছে যে বাবা মায়ের সাথেও এসে দেখা করেনি। সবই শোনা কথা। ইকরাও রাগ করে তার সাথে আগের মতো কথা বলে না। প্রথম প্রথম কষ্ট পেলেও এখন মানিয়ে নিচ্ছে, কারণ কিছুই তো করার নেই। বাইরের কোলাহলে মেহেজার কান বোধ হয় ফেটে যাচ্ছে।
বইয়ের মতো এতক্ষণ মুখ গুজে ছিল সে, কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না। পড়াতে মনই বসছে না। পাশ ফিরে দেখে প্রথি আর অনারও একই অবস্থা। কেমন একটা অখুশি চেহারা তাদের। মেহেজার তাদের ওপর বড্ড মায়া হচ্ছে। কিছুক্ষণ আগেই মেহেজাকে দুজনে বনানীর একটি নতুন রেস্টুরেন্টে যেতে বলে। মেহেজা জবাবে শুধুই শক্ত চাহনি নিক্ষেপ করে তাদের ওপর। এখন তো তারও ভালো লাগছে না, আর ওদের চেহারাতেও মন খারাপ স্পষ্ট। মেহেজা ওটা ড্রয়ার থেকে একটি কালো রঙের শাড়ি বের করে বলে, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।